গুড মর্নিং এভরিবডি। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, বা যাকে আমরা ইংলিশে বলছি কন্টিনিউটি অফ লাইফ। এই অধ্যায়ের প্রথমেই ছিল তোমাদের ক্রোমোজোম সম্পর্কে। ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোমের গঠন কীরকম, সেটা আমি স্কুল চলাকালীন সময়ে তোমাদের আমি বলেছিলাম। আর আজকে আমি মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কোষ বিভাজন ও কোষ চক্র সম্পর্কে। তো প্রথমে আমরা এখান থেকে কোন কোন বিষয়গুলো পড়ব সেগুলো একবার দেখে নিই। ফার্স্টে আমরা পড়ব কোষ বিভাজন কাকে বলে, তারপরে পড়ব কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুর নাম, কোষ বিভাজনের গুরুত্ব পড়ব, কোষ বিভাজনের প্রকারভেদ, আর লাস্টে আমরা পড়ব কোষ চক্র সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, তো প্রথমে আসছি কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন কাকে বলবো আমরা? যে পদ্ধতির মাধ্যমে জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুই বা তার অধিক অপত্য কোষ সৃষ্টি করবে তাকে আমরা বলবো কোষ বিভাজন। তা কি বললাম? যে পদ্ধতির মাধ্যমে, এই যেটা কোষ দেখো, একটা কোষ, এই কোষটা কিভাবে বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করলো, সেইগুলো আবার বিভাজিত হয়ে সেখান থেকে আবার এরকম চারটি অপত্য কোষ উৎপন্ন হলো। যে কোষটা বিভাজিত হচ্ছে তাকে আমরা বলবো জনিত্রী কোষ। এটা হলো জনিত্রী কোষ। আর জনিত্রী কোষ বিভাজিত হয়ে যে অপত্য কোষগুলো উৎপন্ন হলো দুই বা তার অধিক, সেই অপত্য কোষগুলোকে আমরা বলবো, এই কোষগুলোকে আমরা বলবো অপত্য কোষ। তা এটাই হচ্ছে কোষ বিভাজন। তা কোষ বিভাজন কাকে বললাম? যে পদ্ধতির মাধ্যমে জনিত্রী কোষ বিভাজিত হয়ে দুই বা তার বেশি বা অধিক অনেকগুলো অপত্য কোষ তৈরি করছে তাকে আমরা বলবো কোষ বিভাজন। এরপর দেখো সেকেন্ড পয়েন্ট কি ছিল? কোষ বিভাজনের সহায়তাকারী কোষীয় অঙ্গাণু। সেকেন্ড পয়েন্ট কি ছিল? কোষীয় অঙ্গাণু। কোন কোন কোষীয় অঙ্গাণুগুলো কোষ বিভাজনে সাহায্য করছে সেটা আমরা জানবো। প্রথমে সাহায্য করে ফার্স্ট হচ্ছে নিউক্লিয়াস। সেকেন্ড সাহায্য করে কে? সেন্ট্রোজোম। তিন নাম্বার কি? মাইক্রোটিবিউলস। চার নাম্বার সাহায্য করবে কে? রাইবোজোম। পাঁচ নাম্বার সাহায্য করবে কে? মাইটোকন্ড্রিয়া। আর লাস্টে 6 নাম্বার সাহায্য করবে গলগি বডি। এই যে কোষীয় অঙ্গাণুর নামকরণ লিখলাম, এই প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু কি করবে? কোষটাকে বিভাজন হতে সাহায্য করবে। সেগুলো কিভাবে সাহায্য করবে সেটা একবার দেখে নাও। এই একটা প্রাণী কোষের ছবি আঁকলাম। প্রাণী কোষের মাঝখানে কি থাকে? প্রাণী কোষের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস আর এর বাইরের অংশ হচ্ছে সাইটোপ্লাজম। তো কোষ বিভাজনে এই নিউক্লিয়াসটা সব থেকে বেশি মুখ্য ভূমিকা পালন করে, কারণ এই নিউক্লিয়াসের মধ্যেই রয়েছে ক্রোমোজোম, আর ক্রোমোজোমগুলো কি হয়? কোষ বিভাজনে বিভাজিত হয়। তাই নিউক্লিয়াসটা কোষ বিভাজনে একটা মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট দেখো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের অবস্থান কোথায়? সেন্ট্রোজোম অবস্থান করবে এই নিউক্লিয়াসের দুই মেরুতে, দুটো সেন্ট্রোজোম অবস্থান করবে। আর এই সেন্ট্রোজোমের কাজ কি হবে? এই সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বেম তন্তু বা স্পিন্ডল ফাইবার গঠন করে।
এইভাবে অনেকগুলো স্পিন্ডিল ফাইবার এমনি গঠন করবে। আর যে স্পিন্ডিল ফাইবার বা বেমতন্তুগুলোর কাজ কি, কোষটাকে ডিভিশন বা ভাঙতে সাহায্য করবে এই সেন্ট্রোজোমগুলো। সেন্ট্রোজোম হয়ে গেল, নিউক্লিয়াস হয়ে গেল, সেন্ট্রোজোম হয়ে গেল। কিন্তু এই সেন্ট্রোজোমটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। তা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবার গঠন করতে কে সাহায্য করবে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবার এটা গঠন করতে সাহায্য করবে এই মাইক্রোটিউবিউলস। ঠিক আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, ওদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস থাকে। সেই মাইক্রোটিউবিউলসটা বেমতন্তু গঠনে সাহায্য করে। পরীক্ষায় অনেক সময় তোমার শর্ট কোশ্চেন দিয়ে থাকে যে উদ্ভিদের ক্ষেত্রে বেমতন্তু গঠনে সাহায্য করে এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। উত্তর কি হবে? মাইক্রোটিউবিউলস হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে বেমতন্তু বা স্পিন্ডিল ফাইবার গঠনে সাহায্য করছে। এরপরে দেখো রাইবোজোম। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা। এই কোষ বিভাজনে প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে এই রাইবোজোম। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আর এটা কি হবে? কোষের শক্তি উৎপন্ন করতে সাহায্য করবে। একটা কোষ যখন ভাঙবে, সেই ভাঙার জন্য শক্তি বা এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জি তৈরি করতে সাহায্য করে এই মাইটোকন্ড্রিয়া। নেক্সট হচ্ছে গলগি বডি। এই গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে, এটা সাধারণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গলগি বডি কাজ করে। আমি এটা উদ্ভিদ কোষের ছবিটাও আঁকছি, দেখো উদ্ভিদ কোষ কেমন হয় দেখতে। এইগুলো এগুলো এরকম বহুভুজাকার হয়। উদ্ভিদ কোষ দেখতে বহুভুজাকার হয় এরকম। উদ্ভিদ কোষের এই জায়গায় নিউক্লিয়াস থাকে, তাই তো? আর এই গলগি বডির কাজ কি? গলগি বডির কাজ হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে নিউক্লিয়াসের বাইরে এই পুরো অংশের নাম কি? পুরো অংশের নাম হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম থেকে ভাঙতে সাহায্য করবে এই গলগি বডি। সেটা কিভাবে সাহায্য করবে? সেল প্লেট বা কোষ পাত গঠনের মাধ্যমে। এই সাইটোপ্লাজমের মাঝখানে অনেকগুলো সেল প্লেট বা কোষ পাত গঠন করবে। এর নাম কি? কোষ পাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোপ্লাজমটাকে ভাঙতে সাহায্য করবে এই গলগি বডি। তা প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুর কাজ জানলাম, প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু কিভাবে কোষটাকে বিভাজনে সাহায্য করছে সেটা আমাদের জানা হলো। এরপরে দেখো, এই যে কোষ বিভাজিত হচ্ছে, কোষ বিভাজনটা দুটি ধাপের মাধ্যমে হয়। একটা হচ্ছে কেরিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। এই যে কোষ ভাঙছে, এটা একটা কোষ, এই কোষের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, তাই তো? এই কোষের প্রথমে কি হয়? কোষের প্রথমে নিউক্লিয়াসটা ডিভিশন ঘটে, নিউক্লিয়াসটা প্রথমে ভাঙে। আর নিউক্লিয়াসের ডিভিশনকে বলা হয় কেরিওকাইনেসিস। আর নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম রয়েছে, এই সাইটোপ্লাজমটাকে ভাঙতে সাহায্য করে কে? ভাঙার পদ্ধতিকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। তার কোষ বিভাজন এই দুভাবে হয়। প্রথমে নিউক্লিয়াসটা ভাঙে, ডিভিশন হয়, তারপর সাইটোপ্লাজম ভাঙে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস। ঠিক আছে? এরপর দেখো এই কোষ বিভাজনের ইম্পর্টেন্স বা গুরুত্ব দেখো। কোষ বিভাজনের গুরুত্ব, এক নাম্বার গুরুত্ব কি? এক নাম্বার গুরুত্ব হচ্ছে বৃদ্ধি। কোষ বিভাজনের ফলে কি হয়? কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আর কোষের সংখ্যা বৃদ্ধির ফলে কি হয়? জীবের আকার আকৃতিও বৃদ্ধি পায়। কেমন দেখো, এটা একটা কোষ মনে করো। এই কোষটা কি হয়? যখন ভাঙবে, এখান থেকে আবার কোষ সৃষ্টি হবে, এইভাবে আবার কোষ সৃষ্টি হবে। এইভাবে একটা কোষ ভেঙে ভেঙে অনেকগুলো কোষ সৃষ্টি হয়ে গেল। প্রথমে কোষটার আকৃতি ছিল, প্রথমে দেখো কোষটার আকৃতি এইটুকু মাত্র ছিল,
এইটা ভেঙে ভেঙে কোষটা বিভাজিত হতে 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 এর আকৃতি একটা বড় আকৃতি ধারণ করলো, অর্থাৎ কোষের বৃদ্ধি ঘটলো। আর এটাই হচ্ছে বৃদ্ধি। 2 নম্বর পয়েন্ট দেখো, 2 নম্বর হচ্ছে ক্ষয়পূরণ। ক্ষয়পূরণ বা ক্ষতস্থান নিরাময়। কোষ বিভাজনের ফলে কি হয়, এই ক্ষতস্থান নিরাময় হয়। সাপোজ মনে করো তোমরা কোথাও কেটে গেছো, কেটে যাওয়ার কয়েকদিন পর দেখবে ওই জায়গাটা সে আবার আগের মতন নির্মূল হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। এটা হচ্ছে কেন? এটা হচ্ছে যে কাটা জায়গায় যে কেটে গেছিল যেখানে, সেখানে কি হয়, সেলগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছিল, আর উপস্থিত যে সেল ছিল সেই সেলগুলো ডিভিশন করে ওই ক্ষতস্থানটাকে নিরাময় করলো। এইভাবে কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, এই ক্ষয়পূরণ বা ক্ষতস্থানের নিরাময় ঘটে থাকে। নেক্সট আর একটা গুরুত্ব দেখো, সেটা হচ্ছে প্রজনন। প্রজনন বা যাকে আমরা ইংলিশে বলছি রিপ্রোডাকশন। কিছু নিম্ন শ্রেণীর জীব রয়েছে যাদের দেহ কি হয়, ওদের দেহ একটা মাত্র কোষ দ্বারাই গঠিত হয়। তাদের ক্ষেত্রে কি হয়, ওই সেল ডিভিশনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে তাদের অপত্য কোষ সৃষ্টি করে, সেই অপত্য কোষগুলো থেকে তাদের বংশবৃদ্ধি হয়। ঠিক আছে, তা কি বললাম, প্রজনন। প্রজনন কি হয়েছে, প্রজনন। তা এই তিনটি গুরুত্ব রয়েছে কোষ বিভাজনের। এক হচ্ছে বৃদ্ধি, ক্ষয়পূরণ আর প্রজনন। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট কি ছিল, কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন কয় ধরনের হয় ও সেগুলো কি কি। কোষ বিভাজন 3 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে এমাইটোসিস, দুই হলো মাইটোসিস, আর নাম্বার 3 হলো মিওসিস। এই তিনটি পদ্ধতির মাধ্যমে কি হয়, সমস্ত কোষগুলো বিভাজিত হয়। আমরা প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে জানবো, সংক্ষেপে জানবো। পরের ক্লাসে তোমাদেরকে মাইটোসিস ও মিওসিস এইগুলো ডিটেলসে তোমাদের রয়েছে, এগুলো আমি আলোচনা করবো এগুলো সম্পর্কে। আজকে তোমরা সংক্ষেপে জেনে নাও যে এই পদ্ধতিগুলো কিরকম হয় এবং কাদের ক্ষেত্রে এইগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে আসি এমাইটোসিস কোষ বিভাজন। এই এমাইটোসিস হচ্ছে সবথেকে একটা সরলতম পদ্ধতি কোষ বিভাজনের। আর এই কোষ বিভাজনটা কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই কোষ বিভাজনটা লক্ষ্য করা যাবে কতগুলো নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবকোষের মধ্যে এই এমাইটোসিস পদ্ধতি লক্ষ্য করা যায়। এরপর জানবো এই এমাইটোসিস পদ্ধতি এটা কিরকমের কোষটা ডিভিশন বা বিভাজন ঘটছে সেটা দেখো। এমাইটোসিস কি হয়, এই পদ্ধতির মাধ্যমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, কোষের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে, সেই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয়। তাই কি বললাম, এই এমাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমটা সরাসরি খাঁজ সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়ে সেখান থেকে অপত্য কোষের সৃষ্টি হবে। কিরকম হয় দেখো, এটা মনে করো একটা কোষ, তাই তো, কোষের যে সাইটোপ্লাজম ফাঁকা জায়গাটা আর মাঝখানে থেকে নিউক্লিয়াস। এটা কি হয়, এরপর কি হয়, প্রথমে নিউক্লিয়াসটা প্রথমে কি হয়, এই সাইটোপ্লাজমের মধ্যে কি হবে, খাঁজ সৃষ্টি হবে। সাইটোপ্লাজমের খাঁজ সৃষ্টি হলো, খাঁজ সৃষ্টি হওয়ার পর কি হয়, ওই নিউক্লিয়াসটাও গঠনটাও অনেকটা এরকম গঠন সৃষ্টি হবে, ডাম্বেলের মতো গঠন সৃষ্টি হবে। এরপর এই খাঁজগুলো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে হতে কি হবে, এখানে একটা কোষ সৃষ্টি হয়ে যাবে উপর দিকে, আর এদিকে একটা কোষ সৃষ্টি হয়ে যাবে। এইভাবে কি হয়, একটা কোষ থেকে এইভাবে দুটো কোষের সৃষ্টি হয়। এটা কি এমাইটোসিস। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম
এই যে নিউক্লিয় পর্দা কোনো রকম বিলুপ্তি ঘটছে না, কোনো রকম ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে না, এছাড়া কোনো রকম বেমতন্তু গঠন হচ্ছে না। আর আর এই কোষ বিভাজনে দেখতে পাওয়া যাচ্ছে কাদের ক্ষেত্রে? ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, এদের ক্ষেত্রে এই ধরনের কোষ বিভাজন দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু এখানে সরাসরি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা বিভাজন ঘটছে, তাই এটাকে অনেক সময় প্রত্যক্ষ বিভাজনও বলা হয়ে থাকে। এটাকে আমরা অনেক সময় কি বলি? প্রত্যক্ষ বিভাজনও বলা হয়। আর কি হয়, এই বিভাজনের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক অপত্য কোষের সৃষ্টি হতে পারে এই এমাইটোসিস পদ্ধতির মাধ্যমে। তাই এমাইটোসিস আমাদের কমপ্লিট হলো, কাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি জানলাম, আর এই পদ্ধতিটা কিরকম ভাবে হয় বিভাজনটা সেটা আমরা দেখলাম। নেক্সট আসছি, দেখো নেক্সট আসছি মাইটোসিস। মাইটোসিস কি? এই প্রক্রিয়ায় কিন্তু এই মাইটোসিসের মতো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা সরাসরি বিভাজিত হবে না। এখানে কি হয়, এখানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে কি হবে, মাতৃকোষের সম আকৃতি, সমগুণ ও সম বৈশিষ্ট্য সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হবে। এটা মনে করে একটা কোষ, এটা নিউক্লিয়াস, এর ডিপ্লয়েড কোষ রয়েছে। এটা মনে করো মাতৃকোষ বা এটাকে জনিত্রিক কোষও বলা যেতে পারে। এই কোষটা কি হবে, এই কোষ কি হবে, বিভাজিত হয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমটা কি হবে, এখানে একবার মাত্র বিভাজিত হবে। একবার মাত্র বিভাজিত হয়ে কি হবে, মাতৃকোষের সম আকৃতি, মাতৃকোষ যেরকম দেখতে ছিল এই মাতৃকোষের সম আকৃতি, সমগুণ আর সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। এই যে দেখো যে অপত্য কোষ সৃষ্টি হলো, এগুলো হচ্ছে অপত্য কোষ। এই যে অপত্য কোষ সৃষ্টি হলো, এই অপত্য কোষ দুটো দেখতে হুবহু মাতৃকোষের মতন দেখতে হয়। এর মধ্যে 2n ছিল ক্রোমোজোম সংখ্যা, এর মধ্যে 2n, এর মধ্যে 2n রয়েছে, তাই কোনো কিছুর পরিবর্তন ঘটছে না। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা ছিল, ওর আকার আকৃতি যেমন ছিল, ওর বৈশিষ্ট্য যেরকম ছিল, এই অপত্য কোষও সে একই রকম হয়। এই জন্যে এই মাইটোসিসকে অনেক সময় সদৃশ্য বিভাজন বা সম বিভাজনও বলা হয়ে থাকে। একে আমরা কি বলছি, একে আমরা বলছি সদৃশ্য বা সম বিভাজন। এইটা তোমাদের অনেক সময় পরীক্ষায় দেয় যে মাইটোসিসকে সম বিভাজন বা সদৃশ্য বিভাজন বলা হয় কেন। তোমরা লিখবে, সঙ্গে এই ডায়াগ্রামটাও তোমরা দেবে যে কি হচ্ছে ঘটনাটা। আর এই মাইটোসিসটা দেখতে পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণীর দেহকোষের মধ্যে দেখতে পাওয়া যায়। দেহকোষ মানে কি, দেহ গঠনকারী কোষকে আমরা বলছি দেহকোষ। এই দেহকোষের মধ্যেই এই মাইটোসিস সেল ডিভিশন বা মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। তা মাইটোসিস কমপ্লিট হলো। এরপরে আসছি, দেখো মিওসিস। এই মিওসিস কোষ বিভাজনে কি হয়, মাতৃকোষের মধ্যে যা ক্রোমোজোম থাকে, মাতৃকোষটা কি হয় দুবার বিভাজিত হয়ে, মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি হবে। ঠিক আছে, কি বললাম, মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটা অপত্য কোষের সৃষ্টি হবে। এখানে কেমন হয় দেখো, এটা মনে করো একটা মাতৃকোষ, 2n সংখ্যক মাতৃকোষ, এটা মাতৃকোষ। আর এটা বললাম কি, যে মাইটোসিস যেমন একবার মাত্র বিভাজিত হচ্ছিল, কিন্তু মিওসিস পরপর দুবার বিভাজিত হয়। প্রথমবার একবার বিভাজিত হয়, প্রথমবারে কি হয়, এটা কিন্তু প্রথমবারে যে বিভাজনটা হয় তাকে আমরা বলি হ্রাস বিভাজন। এরপর আবার আরেকবার বিভাজন ঘটবে,
আর এই বিভাজনটাকে বলা হয় সমবিভাজন। মিয়োসিস প্রক্রিয়া কি হচ্ছে, মাতৃকোষের যে নিউক্লিয়াসটা ছিল, মাতৃকোষের নিউক্লিয়াসটা কি হয় পরপর দুবার বিভাজিত হলো। এটা প্রথমবার হলো, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। দুবার বিভাজিত হলো, প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজনের মাধ্যমে কি করছে, মাতৃকোষের অর্ধেক, মাতৃকোষ 2n ছিল, এর অর্ধেক n, মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট কি করছে, এরকম 4টি অপত্য কোষ সৃষ্টি করছে, 4টি অপত্য কোষ সৃষ্টি করছে এখানে। আর যেহেতু এখানে কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাটা এখানে এসে অর্ধেক হয়ে গেল, তাই এই কোষ বিভাজনটাকে অনেক সময় হ্রাস বিভাজনও করা হয়ে থাকে। হ্রাস বিভাজন বলা হয়ে থাকে। এটা পরীক্ষায় দেয়, মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন। তোমরা লিখবে, যেহেতু মিয়োসিস প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোমটা কি হচ্ছে পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টা অপত্য কোষ সৃষ্টি করছে, তাই মিয়োসিসকে আমরা হ্রাস বিভাজন বলছি। আর এই মিয়োসিস কোষ বিভাজনটা কোথায় দেখা যাবে, এই কোষ বিভাজনটা দেখা যাবে জনন কোষের মধ্যে দেখা যাবে, জনন কোষ। মাইটোসিস দেখা যাচ্ছিল দেহকোষের মধ্যে, আর মিয়োসিস দেখা যাবে জনন কোষের মধ্যে। যখন দেখবে, যখন রেণু উৎপন্ন হয়, পরাগধানী থেকে পুংরেণু উৎপন্ন হলো, বা যখন শুক্রাণু উৎপন্ন হয়, এইগুলো কিন্তু মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। পরাগধানী বা পরাগথলি, এটা কি হয়, ডিপ্লয়েড হয় দেহকোষ। এটা এই দেহকোষের মধ্যে এরপর যখন রেণু উৎপন্ন হবে, সেটা কি মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপারটা ঘটে থাকবে। ঠিক আছে, তো এটুকু মনে রাখবে, মাইটোসিস ঘটছে দেহকোষের মধ্যে, আর মিয়োসিস ঘটছে জনন কোষের মধ্যে ঘটছে। আর মাইটোসিসটা একবার মাত্র বিভাজিত হয় এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্য কোষ সৃষ্টি করছে। আর মিয়োসিস প্রক্রিয়া কি হয়, দুবার বিভাজিত হচ্ছে এবং মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট এখানে 4টি অপত্য কোষ সৃষ্টি করছে। তাহলে আমাদের কোষ বিভাজনটা পুরোপুরি কোষ বিভাজনটা কমপ্লিট হলো। পরে এগুলো ডিটেলসে আবার আছে, তোমাদের মাইটোসিস প্রক্রিয়া আছে, মিয়োসিস প্রক্রিয়াটা আছে, এটা আমরা পরে জানবো। এরপর দেখো নেক্সট আসছি আমি কোষ চক্র সম্পর্কে। কোষ চক্র বা সেল সাইকেল কাকে বলবো? কোষের বৃদ্ধি, এই যে কোষের বৃদ্ধি ঘটছে এবং বিভাজন, কোষের বৃদ্ধি ও বিভাজনের চক্রাকার আবর্তনকে আমরা বলবো কোষ চক্র। তা কি বললাম, কোষের বৃদ্ধি আর বিভাজনের চক্রাকার আবর্তনকে, কোষের বৃদ্ধি আর বিভাজনের চক্রাকার আবর্তনকে আমরা বলছি কোষ চক্র। এই কোষ চক্রটা আবার 2টি ধাপে হয়ে থাকে, সেই ধাপটা দেখে নাও একবার। প্রথম যে ধাপ হয় তা হচ্ছে ইন্টারফেজ, আর দ্বিতীয় ধাপ হলো মাইটোটিক ফেজ। তা কি বললাম, কোষ চক্র 2টি ধাপের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। এই যে প্রথমে বললাম ইন্টারফেজ, এই ইন্টারফেজে কি হয়, ইন্টারফেজে যখন কোষটা ঢোকে, এটা কিন্তু এই ফেজে কিন্তু কোষের কোনো রকম ডিভিশন বা বিভাজন ঘটবে না। তাই ইন্টারফেজে কি হয়, কোনো রকম কোষের বিভাজন ঘটে না, এখানে কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব চলতে থাকে। এখানে কি হবে, তাহলে ইন্টারফেজে কি হয়, বিভাজনের প্রস্তুতি পর্ব চলে। এখানে কি হবে, কোষ বিভাজনের প্রস্তুতি পর্ব চলবে। আর মাইটোটিক ফেজে কি হবে, এখানে কোষটা বিভাজন করবে, কোষ বিভাজিত হবে। ঠিক আছে, তাই ইন্টারফেজে বিভাজনের প্রস্তুতি পর্ব চলবে, আর মাইটোটিক ফেজে কোষটা বিভাজন ঘটবে। এই ইন্টারফেজটা আবার কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। সেই ধাপগুলো কি কি, G1, S আর G2। ঠিক আছে,
তা কি বললাম, ইন্টারফেসটা আবার কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, G1, S এবং G2। এই প্রত্যেকটা ধাপে কি কি প্রস্তুতি পর্ব চলবে বিভাজনের জন্য সেটা আমরা জানব। আর এই মাইট্রিক ফেজ এইটাকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হলো ক্যারিওকাইনেসিস, আর সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এটা আমি একটু আগেও আলোচনা করলাম। এই ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিসটা আবার 4টি ধাপে হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এই 4টি ধাপের মাধ্যমে এই ক্যারিওকাইনেসিস ঘটে থাকে। এরপর ক্যারিওকাইনেসিস হয়ে যাওয়ার পর সাইটোকাইনেসিস হবে, সেখান থেকে আবার অপত্য কোষ সৃষ্টি হয়ে যাবে। এটা হচ্ছে একটা পুরো কোষ চক্র। প্রথমে ইন্টারফেজটা ঘটবে পুরোটা, ইন্টারফেজের পর ওই কোষটা মাইট্রিক ফেজে যাবে, মাইট্রিক ফেজের মধ্যে প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটবে, তারপর সাইটোকাইনেসিস হবে। তার মানে কোষ বিভাজনটা কমপ্লিট হয়ে যাবে এভাবে। এই যে কোষ চক্র, এই কোষ চক্র সম্পন্ন হতে বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় লাগে। যেমন মানুষের ক্ষেত্রে, মানুষ তো স্তন্যপায়ী প্রাণী, মানুষের ক্ষেত্রে এই কোষ চক্রটা সম্পন্ন হতে মানে একটা কোষের ডিভিশন হতে সময় লাগে। মানুষের ক্ষেত্রে সময় লাগে, ম্যামেলস লিখলাম, মানুষের ক্ষেত্রে সময় লাগে 24 আওয়ার্স বা 24 ঘন্টা। একটা কোষ, এই কোষ চক্রটা বা বিভাজন হতে সময় লাগবে 24 ঘন্টা। ইস্ট মানে কি? এটা যে এক কোষী ছত্রাক, ইস্টের ক্ষেত্রে সময় লাগে মাত্র 90 মিনিট সময় লাগে। ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই কোষ চক্র সম্পন্ন হতে সময় লাগে 20 মিনিট সময় লাগে। বিভিন্ন জীবদের বা বিভিন্ন কোষের ক্ষেত্রে এই কোষ বিভাজনটা হতে বিভিন্ন রকম সময় লাগছে। মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা লাগছে, ইস্টের ক্ষেত্রে 90 মিনিট লাগছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 20 মিনিটের মধ্যে এই কোষ চক্রটা সম্পন্ন হয়ে যাচ্ছে। আর এছাড়া আরেকটা হচ্ছে যেমন অনিয়ন মানে পেঁয়াজের ক্ষেত্রে সময় লাগে, এই ক্ষেত্রে সময় লাগে 20 আওয়ার্স, 20 ঘন্টা সময় লাগে। এই কোষ চক্র সম্পন্ন হতে সময় লাগে। আর কোষ চক্রের সবথেকে দীর্ঘতম দশা কোনটা? এই ইন্টারফেজ। মানে এই দশাটা, কোষ চক্রের এই দশাটা কমপ্লিট হতে সবথেকে বেশি সময় লাগে, এই ইন্টারফেজ দশাটা কমপ্লিট হতে। আমি প্রথমে মানুষ দিয়ে বলছি 24 ঘন্টা। এই মানুষের তো টোটাল 24 ঘন্টা সময় লাগছে, তার মধ্যে এই G1 দশা সম্পন্ন হতে সময় লাগে মানুষের ক্ষেত্রে 11 ঘন্টা। এটা সম্পন্ন হতে সময় লাগে প্রায় 11 ঘন্টার মতো সময় লাগে। এস দশা বা যাকে আমরা বলছি সংশ্লেষ দশা, এটা সম্পন্ন হতে সময় লাগবে 4 ঘন্টা। আর G2 দশা, এইটা সম্পন্ন হতে সময় লাগবে 8 ঘন্টা। 8 4 12 প্লাস 11 মানে পুরো 23 ঘন্টা। এই ইন্টারফেজ দশাটা কমপ্লিট হতেই মানুষের ক্ষেত্রে বা স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে সময় লাগছে 23 ঘন্টা। আর 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে সম্পন্ন হয়ে যাচ্ছে এই মাইটোটিক ফেজটা, মাত্র 1 ঘন্টার মধ্যে সম্পন্ন হচ্ছে। বোঝা গেছে তাহলে? এরপর দেখো, এই যে বিভিন্ন ইন্টারফেজে বিভিন্ন দশাগুলো বললাম, G1, S, G2, এইগুলো সম্পর্কে দেখো কোন দশায় কি কি প্রস্তুতি পর্ব চলছে সেটা একবার দেখে নাও। প্রথমে আসছে G1 দশা। এটাকে অনেক সময় বলা হয় গ্রোথ 1 দশা। এখানে কি হয়, কোষের মধ্যে যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, এখানে কি হয়, এদের পরিমাণটা বৃদ্ধি পায়। G1 দশায় কি হয়, কোষের মধ্যে উপস্থিত কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজম, এগুলোর সংখ্যাটা বৃদ্ধি পায়। এর সঙ্গে সঙ্গে কোষের মধ্যে যে ডিএনএ রয়েছে, ওই ডিএনএ সংশ্লেষটা শুরু হয় এখানে।
ডিএনএ সংশ্লেষটা শুরু হচ্ছে এবং বাকি সব কোষ অঙ্গাণু সাইটোপ্লাজম এর সংখ্যাগুলো এখানে বৃদ্ধি পাচ্ছে। এরপর রয়েছে এস দশা। এস দশাকে অনেক সময় সিনথেসিস দশা বলা হয় একে, বা সংশ্লেষ দশা বলা হয়। এই দশায় কি হয়, এখানে যে ডিএনএ তৈরির কাজটা শুরু হয়েছিল, সংশ্লেষের কাজ শুরু হয়েছিল, এই এস দশায় এসে কি হয়, ওই ডিএনএ দ্বিতীয়করণ ঘটবে, বা যাকে আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন ঘটবে এখানে। ঠিক আছে, তাই এস দশা কি বললাম, এস দশাকে আমরা বলছি সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা। এখানে কি হবে, ডিএনএ যে রয়েছে ডিএনএ দ্বিতীয়করণ ঘটবে বা ডিএনএ রেপ্লিকেশন ঘটবে এটা এখানে। এইটা তোমরা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে, কোষ চক্রে কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ দ্বিতীয়করণ ঘটে। তা কোষ চক্রের ইন্টারফেজ দশার এস উপদশায় কি হচ্ছে, এই ডিএনএ দ্বিতীয়করণ বা রেপ্লিকেশন ঘটনাটা ঘটছে। এরপরে দেখো আরেকটা দশা রয়েছে জি2 দশা, বা যাকে আমরা বলছি গ্রোথ 2 দশা। এক্ষেত্রে কি হয়, এই গ্রোথ বা জি2 দশা এটা হচ্ছে একটা চরম বিপাকীয় দশা। এখানে কি হয়, এখানে যেমন বিভিন্ন কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেল, এরপর কি হবে, জি2 দশা কি হয়, চরম বিপাকীয় পর্যায়ে পৌঁছে যায় জি2 দশাটা এখানে। এটা হচ্ছে চরম বিপাকীয় দশা, বিপাকীয় দশা। এই জি2 দশার পরে এরপর কোষটা কি হবে, মাইটোটিক ফেজের মধ্যে ঢুকবে। ঠিক আছে, জি1 হয়ে গেল, এস হয়ে গেল, জি2 হলো, এরপর কোষটা কি হবে, মাইটোটিক ফেজের মধ্যে ঢুকবে। মাইটোটিক ফেজের দুটো দশা রয়েছে, কেরিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তো জি1 এস জি2 হয়ে গেল, কোথায় কি হচ্ছে এর মধ্যে এস দশা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়। এরপর দেখো এই যে কোষ চক্রটা বললাম, কোষ চক্রের বিভিন্ন দশাগুলো, এটাকে যদি আমরা চক্রের আকারে দেখাই সেটা কিরকম হয় সেটা একবার দেখে নাও। দেখো প্রথমে কি আছে, জি1, এটা হচ্ছে জি1 দশা, এটা হচ্ছে এস, এটা হলো জি2, আর এটা হচ্ছে এম দশা বা মাইটোটিক ফেজ দশা আসছে। এই মাইটোটিক ফেজের মধ্যে আবার বলেছিলাম এটা হচ্ছে প্রোফেজ, এটা হচ্ছে মেটাফেজ, এটা হচ্ছে অ্যানাফেজ, এটা হচ্ছে টেলোফেজ। এরপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইটোকাইনেসিস, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা হচ্ছে কোষ চক্রের একটা সম্পূর্ণ দশা। প্রথমে জি1, কোষটা প্রথমে জি1 এ ঢুকবে, জি1 এর পর এস, এস এর পর জি2, জি2 এর পর এই মাইটোটিক দশার মধ্যে আসবে। মাইটোটিকের দুটো দশা রয়েছে, এই দশাগুলোকে বলছি, এইগুলোকে বলছি আমরা কেরিওকাইনেসিস, এইগুলোকে আমরা বলছি কেরিওকাইনেসিস, কেরিওকাইনেসিস, আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসের পর কি হবে, কোষটা ডিভিশন হয়ে সেখান থেকে এরকম ডিভিশন হয়ে দুটো কোষ সৃষ্টি হবে, এইভাবে দুটো কোষ সৃষ্টি হয়ে যাবে ডিভিশন হয়ে। প্রত্যেক দশা এখানে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন ঘটে, প্রত্যেক দশার কাজ তোমরা বই নিয়েছিলাম, বলেছিলাম। ঠিক আছে, এরপর দেখো এই জি1 এস জি2 এই ইন্টারফেজের এই চারটি দশা ছাড়াও আরেকটা দশা রয়েছে, যেটা হলো জি0 দশা। জি0 দশা রয়েছে, এই জি0 দশাটা কি সেটা এবার জানো। একটা কোষ যখন প্রথমে জি1 দশায় ঢুকলো, জি1 দশার ঢোকার সঙ্গে সঙ্গে কি হবে, তার মধ্যে বিভিন্ন কাজগুলো সম্পন্ন হবে, যেমন কোষের সাইটোপ্লাজমের সংখ্যা বৃদ্ধি পাবে, কোষের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু তাদের আকার আকৃতি বৃদ্ধি পাবে এই জি1 দশায়।
কিন্তু কোষটা যখন এখানে ঢুকলো, ঢোকার পর যদি তার এই সমস্ত কাজগুলো যদি না হয়, জীবন দশায় যে সমস্ত কাজগুলো হওয়ার কথা ছিল সেগুলি না হয়, তখন কোষটা কি হয়, একটা রেস্টিং স্টেজে চলে যায়। রেস্টিং স্টেজ বা এটা G0 দশায় চলে যায়। মানে তার যখনই কোষটা G1 থেকে G0 দশায় চলে যাবে, এই কোষটা কিন্তু আর অগ্রগতি ঘটবে না, মানে আর S দশায় এদিকে আর কোষের অগ্রগতি ঘটবে না। এই জন্য এই G0 দশাকে অনেক সময় বলা হয় রেস্টিং স্টেজও বলা হয় বা রেস্টিং দশাও বলা হয় G0 দশাটাকে। আর এই G0 দশা এরা দেখতে পাওয়া যায় স্নায়ু কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। স্নায়ু কোষ, লোহিত রক্তকণিকা, এই কোষগুলোর মধ্যে কি হয়, এই কোষগুলো কখনো ওদের ডিভিশন হয় না, যেহেতু এগুলো G0 দশার মধ্যে চলে যাচ্ছে, এই জন্য এই স্নায়ু কোষ, লোহিত রক্তকণিকা, এই কোষগুলো কখনো বিভাজিত হয় না। কারণ G1 ঢোকার পর যে G0 চলে যায়, সেটা আর এই দিকে আসতে পারছে না, এই বাকি G2 মাইটোটিক ফেজ এগুলো আসতে পারছে না, ফলে এগুলোর বিভাজন হয় না। এটা হচ্ছে G0 দশা। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। G0 দশা বলতে কি বোঝো, বা এটা কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই G0 দশাটা। নেক্সট আর একটা বিষয় দেখো, এই যে G1 S G2 রয়েছে, তো প্রত্যেক জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, এখানে যে সমস্ত কাজ হওয়ার কথা ছিল সেগুলো এখানে ঠিকঠাক কাজ উৎপন্ন হয়, সেটা ঠিকঠাক উৎপন্ন হলো কিনা, এরপর উৎপন্ন হয়ে সেগুলো S2 দশায় এসে আসবে, এসে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর G2 তে আসবে। এই প্রত্যেক জায়গায় কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখার জন্য কি থাকে, এর মধ্যে কতগুলো চেক পয়েন্ট থাকে। এটা পরীক্ষার সময় দেয় চেক পয়েন্ট, কতগুলো চেক পয়েন্ট থাকে। এই কোষচক্রের মধ্যে কি কি চেক পয়েন্ট থাকে, এই কোষচক্রের মধ্যে 3টি চেক পয়েন্ট থাকে। সেগুলো কি কি সেগুলো দেখে নাও। একটা হচ্ছে G1 S চেক পয়েন্ট। এই G1 ও S এর মাঝখানে এই সব জায়গায় এই G1 ও S এর মাঝখানে একটা এমনি G1 S চেক পয়েন্ট থাকে। এই চেক পয়েন্টের কাজ কি, G1 থেকে যা কাজ হওয়ার ছিল G1 এর দশায়, সেই কাজটা ঠিকঠাক হয়ে S দশায় যাচ্ছে কিনা সে চেক করা হচ্ছে এই চেক পয়েন্টের কাজ। এরপর রয়েছে নেক্সট G2 S চেক পয়েন্ট। G2 S চেক পয়েন্ট কোথায়, সরি G2 S নয়, এটা G2 M চেক পয়েন্ট। এই G2 থেকে যখন এই মাইটোটিক ফেজে আসবে, এইখানে একটা চেক পয়েন্ট থাকে, তার নাম হচ্ছে G2 M চেক পয়েন্ট। এটাও চেক করবে G2 থেকে যখন মাইটোটিক ফেজে আসবে ঠিকঠাক কাজ হয়েছে কিনা প্রত্যেকটা ধাপে, সেটা চেক করে নেওয়া হচ্ছে G2 M চেক পয়েন্টের কাজ। নেক্সট আরেকটা চেক পয়েন্ট রয়েছে, তার নাম হচ্ছে মাইটোটিক চেক পয়েন্ট। মাইটোটিক চেক পয়েন্ট, মাইটোটিক চেক পয়েন্টের অবস্থান কোথায়, মাইটোটিক চেক পয়েন্টের অবস্থান হচ্ছে এইসব জায়গায় মাইটোটিক চেক পয়েন্টের অবস্থান। এর কাজ কি, এর কাজ হচ্ছে এই যে কেরিওকাইনেসিস ঘটছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ঘটছে, এইগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এটা চেক করার কাজ হচ্ছে মাইটোটিক চেক পয়েন্টের কাজ। তাহলে আমরা দেখলাম কোষচক্রের মধ্যে বিভিন্ন চেক পয়েন্ট থাকছে, সেই চেক পয়েন্টগুলোর নাম জানলাম এবং সেগুলোর কাজও জানলাম। কি কি চেক পয়েন্ট থাকে, G1 S থাকছে, G2 M থাকে, আর মাইটোটিক চেক পয়েন্ট থাকে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই যে চেক পয়েন্ট বললাম, এই চেক পয়েন্টগুলো কি হয়, একটা প্রোটিন দ্বারা গঠিত হয়। সেই প্রোটিনটার নাম কি, এই চেক পয়েন্টগুলো গঠিত হয় দুটো প্রোটিন দিয়ে গঠিত হয়। একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন, সাইক্লিন প্রোটিন, আর একটা হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। সাইক্লিন ডিপেন্ডেন্ট সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন, বা এটাকে অনেক সময় CDK প্রোটিনও বলা হয়ে থাকে। তাই কি বললাম, এই যে চেক পয়েন্টগুলো, যে চেক পয়েন্টগুলো কি হচ্ছে, এটা প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। সেই প্রোটিনগুলো কি দুরকমের প্রোটিন থাকে, একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন, একটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন বা CDK প্রোটিন। তাই তোমাদের কোষ চক্রটা এভাবে কমপ্লিট হলো। ঠিক আছে, ঠিক আছে। আর পরের দিনকে আমি তোমাদের পড়ব মাইটোসিস ও মিওসিস
যে বললাম এই যে মাইটোসিস আর মিউসিস যে কোষবিভাজন পড়েছিলাম, এগুলো ডিটেলসে তোমাদের রয়েছে, এগুলো সম্পর্কে আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব।